দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা এমন একজন অতিথিকে আপনাদের সামনে উপস্থাপন করছি যিনি দীর্ঘ 16 মাস দেশে এবং দেশের বাইরে আয়নাঘরে বন্দি থাকা অবস্থায় ছিলেন। তার উপরে ভয়ঙ্কর নির্যাতন যে রূপ সেটি বয়ে গেছে, তিনি সেটির শিকার হয়ে দেশে ফিরেছেন গত কয়েকদিন আগে। এবং তার পরিবার যে তার জন্য অপেক্ষা করছিল, তারই ভাই, আমরা তাকেও স্বাগত জানিয়েছি আমাদের এখানে কথা বলবার জন্য। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি যিনি আয়নাঘরের ভিকটিম অর্থাৎ নির্যাতনের শিকার হয়ে বেঁচে আসতে পেরেছেন। অলিউল্লাহ, আপনাকে আমাদের এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং আরেকজন আছেন অলিউল্লাহর ভাই ওবায়দুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। আমরা প্রথমেই শুরু করতে চাই যে ওবায়দুল্লাহ, আপনি যদি আপনার পরিবারটা সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে আপনাদের পেশা কি, আপনাদের পরিবারের লোকজন কে কি কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনি নিজেই বা কি করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমার নাম ওবায়দুল্লাহ, আমার ছোট ভাই রহমতুল্লাহ। আমরা দুই ভাই এক বোন। রহমতুল্লাহ হলো সবার ছোট, আর আমার আফার বিয়ে হয়ে গেছে। আমি আগে মুদি ব্যবসা করতাম। পরবর্তীতে আমি বিদেশ চলে গেছিলাম, সৌদি আরব চলে গেছিলাম। কত সালে এটা? এটা 2023 সনে 26শে মে আমি সৌদি আরব চলে যাই। আমি যাওয়ার প্রায় 2 মাস পরই আমার ছোট ভাইকে ধরে নিয়ে যায়। আপনি সৌদি আরব যাওয়ার আগে কি করতেন? আমি সৌদি আরব যাওয়ার আগে মুদি দোকান করতাম। কোথায়? এটা আমার বাড়িতেই দোকান ছিল। আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি বড়নালাই গ্রাম, গাঙ্গুটিয়া ইউনিয়ন, থানা ধামরাই, জেলা ঢাকা। ওখানেই আপনাদের পৈতৃক বাড়ি? ওইটাই আপনাদের? ওইটাই আমাদের প্রত্যেক বাড়ি বসতি। আপনার বাবা কি করতেন? আমার বাবা মাওলানা আব্দুর রব, তিনি মসজিদে ইমামতি করতেন। এলাকাতেই? পাশের এলাকায়। রহমতুল্লাহ, আপনি কি করতেন, কি পেশা আপনার? আমাকে যখন ধরা হয় তখন আমি আর কি ইলেকট্রিক কাজ শিখতেছিলাম। ওই অবস্থায় আমাকে আর কি ধরে নিয়ে যায়। লেখাপড়া কতদূর করেছেন? লেখাপড়া করছি আপনার ক্লাস 10 পর্যন্ত। কোথায়? এটা হলো আমাদের ওই জায়গায় জালসা উচ্চ বিদ্যালয়। স্কুলে লেখাপড়া করেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার বয়স কত হলো যখন আপনাকে নিয়ে যাওয়া হলো? তখন পর্যন্ত আপনার বয়স কত হয়েছে? তখন পর্যন্ত আমার বয়স 21 ছিল, 20 ছিল আর কি, 20 পেরিয়ে 21-এর পথে পা বাড়ানোর মুহূর্তে এইরকম। আপনার বোন, তার বিয়ে হলো কোথায়? তার বিয়ে হয়েছে আমাদের আর কি পাশের এলাকায় হয়েছে। আপনার ভগ্নিপতি কি করেন? সে আর কি আকিস ফুড এন্ড লিমিটেড এটাই আর কি কাজ করে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। জি। আপনারা আপনাদের পরিবারের ভরণ পোষণ বা আপনাদের পেশা একেবারেই তো আপনারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। তো সেখানে আপনারা কার শত্রু হলেন বা আপনাদের শত্রু কে? আমি তো এটাই খুঁজে পাচ্ছি না আমাদের শত্রু কে হবে। আমরা তো কারো ক্ষতি করিনি। আমি মুদি দোকান করতাম, পরবর্তীতে আমি প্রবাসে চলে যাওয়ার পর 2 মাস পরে আমার ছোট ভাইকে বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তে আমারও মাথায় কাজ করে না এটা কিভাবে হতে পারে। আমাদের তো কোনো শত্রু নেই, কেন আমাদের এরকম হয়রানি হতে হবে? আমার ছোট ভাইয়ের নামে যদি মামলা থাকতো, কোনো রিপোর্ট থাকতো, তাহলে একটা কথা ছিল। এরকম কোনো কিছুই আমাদের নামে নেই। হ্যাঁ, আমার নামে মামলা ছিল।
কি মামলা? আমার নামে মামলা ছিল আপনার এই আমাদের এলাকায় একটা মাঠ করছি, খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ, ওইটা নিয়ে আমাদের সাথে একটু গ্যাঞ্জাম হয়েছিল। আমরা ওইটা নিয়ে একটা মামলা হয়েছিল, ইনশাল্লাহ মামলা খালাস হয়ে চলে গেছে। মানে সেই মামলাটা কার সাথে কেন ওই হয়েছিল? ওই মামলাটা আমার নামে ছিল, গ্রামবাসীর সবার নামে ছিল মামলাটা। কারা করলো মামলা? এটা মামলা করছিল হলো যারা ওই জমি দখল করে বুক দখল করে খাচ্ছে, খাস জমি, ওই তারাই এই মামলাটা করছিল আমাদের নামে। পরে তো সেই মামলাটা কি হলো? সেই মামলাটা পরবর্তীতে আমি দেশে আসার 2 মাস আগে মামলা খালাস হয়ে গেছে। ওটা তারা নিজেরা ভুল বুঝে তাদের মামলা তারা ঊর্ধ্ব করে নিয়ে গেছে, প্রত্যাহার করে? হ্যাঁ, প্রত্যাহার কি করেছে। মামলা ছিল এটা? এটা হলো জমি সংক্রান্ত মামলা। এমনি আপনারা বা আপনার ভাই রহমতুল্লাহ, আপনারা কি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন? আমিও রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আমার ছোট ভাইও রাজনীতির সাথে জড়িত নাই। আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নাই, সম্পৃক্ততা নাই আমাদের। তবে মনে প্রাণে ভালোবাসি, সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু আমাদের কোনো মানে সক্রিয় না, রাজনীতির সাথে? সক্রিয় রাজনীতিতে নাই আমরা। আপনার বাবা? আমার বাবা মৃত, আব্দুর রব, সে 2013 সালে ইন্তেকাল করেছে। মানে আজ থেকে 11-12 বছর হ্যাঁ, আগে? 12 বছর আগে। আচ্ছা, তাহলে তো মানে আপনাদের খুবই একটা যুদ্ধের জীবন, আপনাদের একটা সংগ্রামের জীবন, মানে অর্থনৈতিকভাবে। হ্যাঁ হ্যাঁ, অর্থনৈতিকভাবে আমাদের সংগ্রামের জীবন। আমরা 2 ভাইয়ের 1 ভাই কাজ যদি না করি আমাদের সংসার চলবে না। আমাদের সংসার, আমরা 2 ভাই কাজ করে আমাদের সংসার চালাইতে হয়। তারপরে আমার ভগ্নিপতি, সেও আমাদের প্রচুর হেল্প করে। আমার বাবা মারা যাওয়ার পরে সে আমাদের অনেক হেল্প করছে, তার কাছে চিরদিন কৃতজ্ঞ আমরা। তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তাহলে আপনাদের সাথে কি এলাকায় বড় ধরনের কোনো শত্রুতা আছে কারো সাথে? না না, আমাদের সাথে কারো সাথে শত্রুতা নেই। এখনো পর্যন্ত খুঁজে পান না? না, এখনো পর্যন্ত আমি খুঁজে পাই না। সৌদি আরব গেলেন, আবার চলে আসলেন কবে? আমি 30শে অক্টোবর বাংলাদেশে চলে আসি। আপনার যখন কিনা ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর কোনো ঠিক ঠিকানা নাই, তখন আমার বাড়ির থেকে আমার মা প্রায় মেন্টাল হয়ে গেছে ওর জন্য। মানসিকভাবে মনে করেন সে দিন রাত কান্না করতে করতে তার এই চোখের পাড় ঘা হয়ে গেছে। তাহলে আমরা একটু যাই, মানে কবে কখন কি হলো আপনার সাথে? কোত্থেকে কে বা কারা কেন আপনাকে কিভাবে ধরে নিল? 29শে আগস্ট আর কি, রাত 12টার দিক দিয়ে। এটা কি 2023? হ্যাঁ, 2023। নাকি 2024? না, 2023। 2023, হ্যাঁ। জি। আর কি আমার বাসায় এসে নক করে, হ্যাঁ। পরে আমি আর কি গেটটা খুলে দেখি, মানে অনেকগুলা লোক, মানে গেট খোলার সাথে সাথে আমাকে তারা ধরে ফেলে। ধরার সাথে সাথে আপনার ওরা হাইস নিয়ে আইছিল, 2টা হাইস নিয়ে আইছিল, আর একটা র্যাবের গাড়ি, আর 3-4টা হুন্ডা নিয়ে আইছিল। পরে আমাকে হাইসে উঠানোর পরে আমার চোখ মানে জম টুপি পরিয়ে দেয়, একটা টুপি আছে, মানে ওরা মাথা ঢেকে ফেলে। পরে আবার 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে। পরে আর কি ওই জায়গায় থেকে আমাকে, পরে আবার ওরা বলে মানে তোর ফোন কই? আমি আবার বাসায় ফোন রেখে আইছি। পরে তারা আমার ফোনটা আর কি নিয়ে আসলো। নিয়ে আসার পর আমাকে মানে একটানে তাদের গন্তব্যস্থলে নিয়ে গেছিল। আপনি বুঝলেন কিভাবে যে ওটা র্যাবের গাড়ি? র্যাব আমি ওই জায়গায় দেখছি তো, মানে আমাকে যখন বের করছে তখন দেখছি। কতক্ষণ গাড়িতে আপনাকে নিয়ে গেল? আনুমানিক 50 মিনিট এরকম। গাড়িতে উঠানোর আগে কি বললো ওনারা? গাড়িতে উঠানোর আগে মানে আমাকে কোনো কিছু বলে নাই, মানে ডাইরেক্ট ধরে নিয়ে গেছে। আর শুধু ফোনের কথা জিজ্ঞেস করছিল, এর জন্য ফোনটা কই আসছিল আমি ওইটা বলছি। ফোন কি নিয়ে গিয়েছিল? হ্যাঁ, ফোন ওরা নিয়ে গেছে। আচ্ছা,
আপনি কি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো লেখালেখি করতেন? আমি আপনার ইসলামিক ভিডিওগুলো ছাড়তাম, আর হলো ইন্ডিয়া বিরোধী ভিডিওগুলো ছাড়তাম, পোস্ট করতাম। কেমন? যেমন আপনার এই যে বাংলাদেশে অনেক ইন্ডিয়ান গোয়েন্দা আছে, এদের বিষয়ে আর কি করতাম। মানে এইটা কেন করতেন? এইটা এমনিতে আর কি ভালো লাগতো, এর জন্য করতাম। মানে আপনি তো মাদ্রাসায়ও লেখাপড়া করেননি। হ্যাঁ। মাদ্রাসায় লেখাপড়া করেছেন না, নাকি করি। স্কুলে পড়েছেন? আমি স্কুলে লেখাপড়া করেছি। তাহলে আপনি এই যে মানে ওয়াজ নসিহতের ভিডিও দিতেন, এইগুলো আমরা মুসলমান দিতেই পারে, এটা স্বাভাবিক। তো সেইটাতে সরকারের বা বাহিনীর কি সমস্যা হতো? কি বলল তারা আপনাকে? তারা আমাকে নিয়ে বললো আমি নাকি দেশ বিরোধী ভিডিও ছাড়ি, কারণ আমি তো দেশ বিরোধী কোনো ভিডিও ছাড়ি না, আমি ইন্ডিয়া বিরোধী ছাড়ছি। এখন যদি হাসিনা মনে করে এই বাংলাদেশ ও ইন্ডিয়া, তাহলে আমি কিভাবে বলুন? কি কি ভিডিও দিতেন আপনি? আর কি ওয়াজ ছাড়তাম, আর হাদিসগুলো আর কি লেখালেখি করতাম ওইগুলা। আর ইন্ডিয়ার বিরুদ্ধে কি ভিডিও ছাড়তেন? ইন্ডিয়ার বিরুদ্ধে আপনার ওই কাশ্মীরে যে জুলুম হইতাছে এইটার বিষয়ে আর কি ভিডিওগুলো ছাড়তাম, আচ্ছা, কিসের আর জন্য হয়। তাহলে আপনার শত্রুতা হলো আপনার নিজেরই। হ্যাঁ, মানে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিতেন, এটাই হলো আপনার নিজের সাথে নিজের শত্রুতা। হুম, মানে এখন পর্যন্ত এটা খুঁজে পেয়েছেন? হ্যাঁ, এটা খুঁজে পেয়ে। আচ্ছা, আপনাকে 40 মিনিটের মতো গাড়িতে করে তারা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? আমাকে আমার যতটুক ধারণা আর কি র্যাবের হেডকোয়ার্টার হইব ঢাকা উত্তরা। না, ধামরাই থেকে আপনার বাড়ি থেকে তো আপনাকে নিয়ে আসলো। হ্যাঁ। তাহলে ধামরাই থেকে উত্তরায় কি 40 মিনিটে আসা সম্ভব? তখন তো আপনার রাত 12টার দিক, 12টার পর তো গাড়ি এই রাস্তায় তেমন থাকে না, এক দুমারা টেনে এসেছে, অনেক জোরে টেনে এসেছে। তো গাড়িতে বসানোর পরে কি বললো আপনাকে, যখন আপনার ভাষায় যখন জমটুপি পরালো? হ্যাঁ, গাড়িতে বসানোর পরে আমার মানে ঘাড়টা নিচা করে দিল, যাতে আমি অন্যদিকে না তাকাই। হুম। পরে আমাকে আর কি তাদের ওই জায়গায় গন্তব্যস্থলে আর কি নিয়ে আসে। মোবাইলে কি দেখাইলো আপনাকে? মোবাইল কি করলো মোবাইলে তারা? মানে ওরা দেখাইছে মানে ফেসবুকে আমার কার কার সাথে অ্যাড, বা আমার ফোনে কার কার সাথে এই পরিচয়, বা আপনার কার কার ছবি আমার ফোনে আছে, এগুলা দেখাইছে আর কি। মানে আমি আমি কতজন আর কি ইসলামের পন্থায় লোক আনেছি এই বিষয়ে। হুম। মানে আমাকে বলছিল তুমি যে ইসলামের এই পথে থাকো বা অন্য কারো লোক নিয়ে আসো, এগুলো আমাকে 10টা লোক দাও, এরকম বলে কইরা বলেছিল। তো আপনি কি করলেন? পরে আমি তো এরকম কাউরে বানাইও নাই, ইও করি নাই, আমি না করে দিছি। আপনি কি ইসলামিক কোনো সংগঠনের সাথে কি জড়িত ছিলেন? না, আমি কোনো সংগঠন বা কোনো রাজনীতির মাঝে নাই। মানে আপনি হলো ইলেকট্রিক মিস্ত্রির কাজ শিখছিলেন, হ্যাঁ, 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 আর সাথে সাথে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলি দেখতেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি কোনো রাজনৈতিক সংগঠন বা ইসলামিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন না? না, না, আপনার এখানেও কেউ আসা যাওয়া করতো না? না। আচ্ছা, তো তারপরে আপনাকে 40 মিনিট বা 1 ঘন্টা পরে আপনাকে নিয়ে গেল যেই জায়গাটা আপনি চিনেন না, সেখানে নেয়ার পরে কি হলো? নেওয়ার পরে আমি তখন পাঞ্জাবি আর পায়জামা পরা ছিলাম, তখন ওইগুলা খুলে দিল, মানে ওইগুলা খুলে ওদের লুঙ্গি আর একটা গেঞ্জি দিল চেঞ্জ করার জন্য। পরে ওইটা খুললাম, হাতে যে হ্যান্ডকাপ আমার ছিল, তারপরে জমটুপি ছিল, এইগুলাও খুলে নিয়ে গেল। আর এমনি চোখ বাঁধার জন্য একটা মোটা একটা কাপড় দিল, ওইটা দিয়ে আমার চোখটা বেঁধে দিল, আর 2 হাতে আমার হ্যান্ডকাপ পরিয়ে দিল। আপনাকে গাড়ি থেকে নামানোর পরে কোথায় কিভাবে আপনাকে ওই জায়গায় নিয়ে গেল? আর কি তখনও আমার আর কি চোখটা বাঁধা ছিল। আমার যতটুক আর কি ধারণা, আমাকে 3 তলায় রাখা হয়েছিল। মানে উপরে উঠিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, উপরে উঠিয়েছে। গাড়ি থেকে নামানোর পরে হ্যাঁ, হ্যাঁ, উপরে উঠিয়েছে? হ্যাঁ। তারপরে? তারপরে উপরে উঠিয়া তারপরে তাদের যে আর কি লক আপ, আর কি 3 হাত আর কি টয়লেট ধরে 4 হাতের মতো তাদের লক আপটা ওই জায়গায় রেখে দিল আমাকে। হুম। রাখার পর তারপরে আপনার হ্যান্ডকাপ পরাইলো, নতুন আরেকটা হ্যান্ডকাপ পরাইলো আর কি, টুপিটা চেঞ্জ করে পরে একটা ফিতা আর কি মোটা একটা ফিতা দিয়ে দিল এটা চোখ বাঁধার জন্য। তারপর? তারপরে আমাকে বলল রাত রাত তো তখন অনেক, বলল শুয়ে পড়, এই যে নামাজের টাইম হলে আমি ডেকে দেবো।
পরে এই বইলা তারা চলে গেল, আমি ওই জায়গায় আর কি শুই নাই, আর কি বইসা ছিলাম। মানে শোয়ার জন্য কি কোনো বিছানা টিছানা না, দিয়েছে? ওই রকম কোনো কিছু বিছানা টিছানা নাই, শুধু ফ্লোরে আপনার ওই জায়গায় তো সোজা হয়ে শোয়া যায় না, পাওটা ভাঁজ করে শুইতে হয় আর কি। ওই জায়গায় আমাকে রাখা হয়েছিল 6 মাসের মতো। 6 মাস 6 মাস ওই জায়গায় রাখছিল। একটা একটা ঘরের ভিতরে? একটা ঘর কি মানে আমাকে যে ফ্লোরে রাখছিল ওই ফ্লোরে 4টা ঘর, মানে ছোট ছোট করে 4টা ঘর, আমাকে 6টা ঘর আর কি, আমাকে ওই 6টার মধ্যে রাখা হয়েছে। কেমনে? মানে কিছুদিন পর পর আইসা ওরাই এসে আর কি চেঞ্জ করে দিছে। এমনি কি আপনার উপরে কোনো শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা? হ্যাঁ, তা তো করবেই, তারা ধরছে এর জন্যই। একদিন আমাকে 15টা বাড়ি দিছিল। হ্যাঁ, তারপরে ওরা আপনার ভিতরে যে কোনো রোগ আর কি ঢুকিয়ে দিতে পারবে, বা কোনো ওষুধে কোনো কাজ হইব না যে পর্যন্ত ওরা ওই রোগটা না সারাবে। যেরকম আমার ব্রেনতে সমস্যা হয়েছিল, দিমাগে সমস্যা হয়েছিল, তারপরে 2টা কিডনিতে সমস্যা হয়েছিল, লিভারে সমস্যা হয়েছিল, এমনকি আপনার 8 দিন 9 দিন পর পর আমার টয়লেট হতো। মানে আবার 8 দিন 9 দিন পর পর আমার ঘুমটাও হইতো। মানে ওরা আমাকে আর কি ঘুমটা পারবার দিত না। যখনই আমি আপনার ঘুমাতে গেতাম, চোখ বন্ধ করতাম, চোখ একাই খুলে যেত গা। তো মানে ঘুমাতেও পারতেন না? না না, ঘুমাতে দিত না। মানে ওরা আমাকে মানে শুনিয়া শুনে আর কি, ওই দিক থেকে শুনিয়া শুনিয়া বলে তোর সাথে জিন আছে, ওর সাথে জিন আছে, স্যার ওইদিকে যায়েন না, হ্যান ত্যান, আমাকে নানান রকম করতো। ভয়ভীতি দেখা? হ্যাঁ হ্যাঁ, এমনকি আপনার যে পাখা 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 চলতো, পাখার একটা আওয়াজ আসে না, ওই আওয়াজ থেকে ভেসে আসতো রহমতুল্লাহ তোকে আজকে মেরে ফেলবে। তারপরে মনে করেন আবার বলতো রহমতুল্লাহ তোকে আজকে রাত্রে বিষ খাওয়ানো হইব। এমনকি খাবার আমার সামনে এনে দিত, তো ওই খাবার আমি খাওয়ার পর বিষ খাওয়া রোগীর যেরকম রিয়াকশন হয় আর কি, মরার অবস্থা হয়ে যায়, আমারও ওই রকমই হয়ে যেত, কিন্তু ওরা ওইটা বিষ মিশাইতো না। আরও অনেক ধরনের ছাউন আসতো, যেমন আপনার ট্যাঙ্ক, যুদ্ধ করার ট্যাঙ্ক, ওইটার সাউন্ড দিত, ওইটার সাউন্ড ওখানে ভাইসে আসতো রহমতুল্লাহ তোকে মেরে ফেলবে। এমনকি পাখির আওয়াজ থেকেও ভেসে আসতো, এমনকি ঝিঝি পোকা, এগুলো মানে ওরা 10-15টা সাউন্ড একসাথে ছাড়তো। হ্যাঁ, মানে ওইটা আমার কানে আর কি দিত। আবার আমার কানে সমস্যা হয়েছিল, কানের ভিতর পচে গেছিলো, এমনকি কানের ভিতর থেকে শু একটা আওয়াজ আসতো। তো ওদের কাছে বলা হয়েছে, ওরা মানে ওষুধ এনে দিত, কিন্তু এগুলো তো কোনো কাজ হইব না তখন। আপনার ভাই রহমতুল্লাহকে যখন নিয়ে গেল 2023 সালের আগস্ট মাসে রাতের আধারে, তখন কি আপনি দেশে ছিলেন? না, তখন আমি দেশে ছিলাম না, তখন আমি সৌদি আরব ছিলাম। তখন ওকে যখন ধরতে আসে, তখন আমার ওয়াইফের সাথে আমি ফোনে কথা বলতেছি, ডিউটির থেকে এসে ফোনে কথা বলতেছি। ওই সময় বাংলাদেশে রাত 12টা, আমার সৌদি আরব হলো 9টা। এই টাইমে কথা বলতেছি, হঠাৎ করে আমার ওয়াইফ যখন কিনা দরজা টোকা দিছে, তখন আমার ওয়াইফ বলতেছে কে যেন আসছে এত রাত্রে। তে আমি একটু পরে ফোন দিতেছি, তে ফোন কাইটা দেওয়ার পরে মানে তার 4-5 মিনিট পরেই আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে রহমতুল্লাহকে ধরে নিয়ে গেল। কে ধরে নিয়ে গেল? পরে বলল র্যাব এসেছে। র্যাব এসেছে, 2-3টা গাড়ি আসছে। গাড়ি আইসা তে আমরা জিজ্ঞেস করছি ওকে কিসের জন্য নিয়ে যাইতেছেন। তারা বলল ওর নামে অভিযোগ আছে, ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা ছেড়ে দেব। পরে আমার এক চাচাতো ভাই, সে প্রথমে এরা দরজা খুলেনি, কারণ হলো আমার বাড়িতে ছোট ভাই বাদে অন্য কোনো পুরুষ মানুষ নেই, যার কারণে এই দরজা খুলেনি। পরে আমার আম্মা বলছে আপনারা আমার আশেপাশে লোকজন আছে তাদের ডাকেন, তারপরে আমি দরজা খুলবো। পরে আমার চাচাতো ভাইকে ডাকছে, আরেক চাচাতো ভাইকে ডাকছে, 2 চাচাতো ভাই পাশের বাড়িরই। ওরা আসার পরে যখন কিনা ওদের গলার সাউন্ডটা পাইছে, তখন হলো মা দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পরে ওকে ধরে নিয়ে গেছে গা। ওকে যে ধরে নিয়ে গেছে গা, এটা মা খেয়াল করে নাই। মা ওই অফিসারদের হাতে পায়ে ধরতেছে, বাবারা আমার ওই পোলার কোনো দোষ নাই, আমার বড় ছেলের নামে মামলা আছে, মাঠের মামলা আছে, তাও সে জামিনে আসছে, ওর নামে কোনো নাই, অভিযোগ নাই, ও তো কোনো দোষ করেনি। যদি দোষ করে থাকে তাহলে আমার বড় ছেলে দোষ করছে, ওর নামে মামলা আছে। আপনার কয় না, ওর নামে নেই,
ওর নাম রহমতুল্লাহ না? পরে বলছে হ্যাঁ ওর নাম রহমতুল্লাহ। কয় ওর নামে অভিযোগ আছে। তে তখন আমার চাচতো ভাই, ওই গ্রামের মানুষ তো অতটা শিক্ষিত না, আমার চাচতো ভাই জিজ্ঞেস করছে, তে আপনারা ওকে কি অপরাধে ধরে নিয়ে যাইতেছেন? তখন তারা একটা ফাইল দেখাইছে, আপনি কি এটা পড়তে পারবেন? মানে ইংলিশে লেখা। ওইটা বলছে আপনারা কি এটা পড়তে পারবেন? পরে কয় না পড়তে পারবো না। কয় তাহলে জানার দরকার না, ওর নামে রিপোর্ট আছে, ওকে ধরে নিয়ে গেলাম। পরে ধরে নিয়ে গেল? হ্যাঁ, তাকেও ভয় দেখাইছে, তুমি যদি আরেকটা কথা কও তোমাকেও এই জায়গা থেকে ধরে নিয়ে যাব। আপনার ভাইকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হলো, সে সময় আপনার চাচাতো ভাইয়েরা সাক্ষী ছিল। পরবর্তীতে কি মানে জানলেন, কি বুঝলেন? পরে ওই জায়গার থেকে আমার চাচতো ভাইকে বলে, আপনি যদি বেশি কথা বলেন, লোকজন জড়ো করেন, তাহলে আপনাকেও এই জায়গার থেকে ধরে নিয়ে যাব। তখন আমার ভাই আর কোনো কথা বলেনি। পরে ওকে ওই জায়গার থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর হলো আপনার এই প্রায় 1 ঘন্টা পর আমার বোন জামাই আর আমার বোন এই দুজন মানিকগঞ্জ র্যাব ক্যাম্পে যায়, র্যাব 4-এ। ওই জায়গায় যায়, যাওয়ার পর ওদের সাথে কথা বলে, ওরা বলে না আমাদের এই জায়গার থেকে কোনো অপারেশনে যায়নি, আপনারা ধামরাই থানায় যোগাযোগ করেন। পরে আমার বোন জামাই, আমার বোন ধামরাই থানায় যায়, সেখানেও নাই। পরে ওই জায়গার থেকে আবার হলো আপনার নবীনগর র্যাব ক্যাম্পে যায়, র্যাব 4-এ যায়। ওই জায়গায় যাওয়ার পর ওই জায়গায়ও একই কথা, ওই জায়গায়ও নেয়নি, তারা কোনো অপারেশনে আসেনি। পরে ওই জায়গার থেকে পরবর্তীতে চলে যায় হলো সাভার ডিবি অফিসে। ডিবি অফিসে যাওয়ার পর ওই জায়গার থেকেও একই উত্তর। পরে অনেক অনেক খোঁজাখুঁজি করা হয়েছে এটা নিয়ে। পুলিশে যান নাই? হ্যাঁ? পুলিশের কাছে যাওয়া হয়েছে, ধামরাই থানায় যাওয়া হয়েছে, আপনার এই র্যাব হেডকোয়ার্টারে যাওয়া হয়েছে, তারপরে আপনার এই যে মিরপুর কুর্মিটোলা র্যাব ক্যাম্পে যাওয়া হয়েছে। ওই সব জায়গায় আমাদের অভিযোগ দেওয়া আছে, কিন্তু তারা এগুলি কোনো আমলে নেয়নি। আমরা আমার ভাইকে তুলে নিয়ে গেছে, এটার জন্য আমরা জিডি করতে গেছি। ওই সময় যে ওসি ছিল, ওই ওসি স্যার আমাদের জিডি পর্যন্ত নেয়নি। পরে আমাদের সাংবাদিক ভাই, তারা আমাদের প্রচুর হেল্প করছে। তারা অনেক রিকোয়েস্ট করে, অনেক দেখাইয়া তারপরে আমাদের এই জিডিটা 1 থেকে 1.5 মাস পর করাইছে। কোন থানায়? এটা ধামরাই থানায়। ধামরাই থানায় অভিযোগ করার পরেও, তারপরও দীর্ঘ 7-8 মাস চলে যাওয়ার পরও ওই জিডির কোনো তদন্তে আসেনি। পরে একদিন জিডির তদন্তে আসছে, তদন্তে আসার পরে প্রায় 8-9 মাস পর তদন্তে আসছে। আসার পরে ওই সে নাকি তার চাকরির সমস্যা হয়েছিল, এই চাকরির সমস্যার কারণে হ্যাঁ ওই তদন্ত না করলে তার সমস্যা হবে, এই কারণে আসছিল। আসার পর সে তদন্ত করে চলে গেছে। তারপরে আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করছি, ঘোরাফেরা করছি, এমন কোনো জায়গা নাই যে না গেছি, কিন্তু ওকে কোথাও থেকে খুঁজে আমরা পাইনি। পরে আপনার যখন কিনা শেখ হাসিনা সরকার ছিল, তখন আমাদের মনে করেন এই একটা সংবাদ সম্মেলন করার জন্য আমরা সাহস পাইনি। তারপরে জিডি হলো, জিডির তদন্তে কি পাওয়া গেল? আপনারা কি তদন্ত প্রতিবেদনটা পেয়েছিলেন? না, এটার রেজাল্ট কি হলো? আমরা জিডির কোনো প্রতিবেদন পাইনি, আমাদের কোনো কিছুই দেওয়া হয়নি। পরে ওই পর্যন্তই চলে গেছে। চলে যাওয়ার পরে ওকে আমরা তারপরও আমরা বিভিন্ন কারাগারে, বিভিন্ন জেলায় আমরা খুঁজতে থাকলাম। থাকার পরে কিন্তু আপনারা তো একেবারেই অর্থনৈতিকভাবে খুবই কাবু অবস্থা। এই যে এতগুলি কাজ কিভাবে সম্ভব হলো? আপনি দেশের বাহিরে, আপনার একটা বোন আর যে ভাই ছিল সেও তো নিখোঁজ ছিল। তো এগুলি কে বা কারা করতো দিনের পর দিন এই যোগাযোগগুলি, এই যোগাযোগগুলি করতো আমার বোন আর আমার ভগ্নিপতি।
আমার বোন আর আমার ভগ্নিপতি টাকা পয়সা থেকে শুরু কইরা সব কিছু তারাই বহন করছে। এমনকি আমার যে চাষ করার কিছু জমি আছিল, এই জমিগুলো বন্ধক দেওয়া হয়েছে। মানে এখন প্রায় আমরা মনে করেন অনেকটাই নিরীহ, কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার ভাইটাকে যে আমরা ফিরে পাইছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কেমন ঘরে আপনি বলছিলেন যে একটা ফ্লোরে 6টি ঘর, সেই ঘরগুলি কেমন ছিল বা একটা থেকে আপনাকে আরেকটাতে পরিবর্তন করা? ওই ঘরগুলো আর কি একসাথেই ছিল তো, আর নিচে টাইলস ছিল। মানে আমাকে 20 দিন 30 দিন পর পর আর কি ওরা চেঞ্জ করে দিত, একটার পর একটাই রাখতো। কিসের জন্য ওইটা তো বলতে পারবো না, হয়তো কোনো কারণবশত। ওই 6 ঘরের ভিতরে ঘুরে ফিরে কি আপনি একাই ছিলেন, না ওখানে আপনার মতো আরো বন্দিরা ছিল? আপনার মনে করেন ওই জায়গায় ওরা এমন কাজ করতো, ওদের লোক আসামি বানিয়ে আর কি ভিতরে রাখতো, যাতে আমি কোনো কিছু বলি কিনা এর জন্য। মানে 2 দিন 3 দিন পর পর আসতো, আবার চলে যেত, আসতো আবার চলে যেত। কেমনে বুঝলেন এটা যে ওদের লোক আসামি করে বা আপনার মতো বন্দি করে রাখতো? ওইটা হইলো ওরাই আবার ব্রেনটে ঢুকিয়ে দিত আমার। মানে ওরা আর কি আমার ব্রেন মানে ঢুকিয়ে দিত, আমার ব্রেনটে একাই একাই কথা বলতো। এর জন্য আর কি বুঝতে পারলাম ওরা ওদেরই লোক। মানে কি ধরনের শব্দ আসতো আপনার কানে? যেমন ঝিঝি ঝিঝি পোকার, তারপরে আপনার ট্যাঙ্কের, তারপরে আপনার প্লেনের, তারপরে গাড়ির শব্দ আসতো আর কি রোডের সাথে, হয়তো এর জন্য গাড়ির শব্দ আসতো। এমনকি পাখির শব্দ আসতো। মানে আরো অনেকগুলো আসতো, এত এখন খেয়াল নাই। মানে কত দিন গেল, কত রাত গেল, কিভাবে মনে রাখতেন কিভাবে? ওইটা হলো আর কি আপনার সকালে খাবার দিত, ওইভাবে আর কি হিসাব করে রাখতাম। মানে প্রত্যেক প্রত্যেক শনিবার যেটা দিত ওইটা আবার পরের শনিবার আবার ওইটাই দিত। এর জন্য এইভাবে হিসাব করতে করতে করছিলাম। আবার সর্বপ্রথম যেভাবে হিসাব করতাম আপনার হইলে আমি দেওয়ালে হ্যান্ডকাপ দিয়ে একটা করে আঁচড় দিয়ে রাখতাম। পরে ওইটা 40 দিন যখন হয় ওইটা ওরা দেখা ফেলে, পরে আমাকে অনেক মারধর করে আর কি, আমার পিছনে কেটেও ফেলছিল মারতে মারতে। মানে দাগ দেওয়ার কারণে? হ্যাঁ হ্যাঁ, মানে হিসাবটা রাখার কারণে। অনেক মেরেছে আপনাকে? হ্যাঁ অনেক মেরেছিল, পিছন দিয়ে আর কি রক্ত বের হয়ে গেছিল। কতদিন পরে গোসল করতে দিল? ওই জায়গায় আর কি প্রতিদিনই আমাকে গোসল করতে দিত তারা। আচ্ছা, সাথে কি বাথরুম ছিল, না বাথরুম দূরে ছিল? বাথরুম দূরে ছিল হুম। আর কি, ওই জায়গায় আমাকে নিয়ে যেত। ওরা কি নিজেরা হাঁটিয়ে নিয়ে যেত? হ্যাঁ নিজেরা হাঁটিয়ে নিয়ে যেত। কত দূরে ছিল? ওইটা আপনার 50 হাতের মতো এরকম হইব। 50 হাতের মতো। আর এমনি আপনার মতো অন্য কাউকে এরকম দেখেছেন কিনা, নাকি ওদের সাজানো লোকজনকেই দেখেছেন? ওদের সাজানো লোকজনকেই দেখেছি। মানে ওরা এক এক জেলে এক এক রকম করে রাখে। মানে আমাকে যে জেলে রাখবো আর আমার মতো আর কাউকে ওই জেলে আর রাখবে না, আবার অন্য জেলে রাখবে। ওই যে সাজানো যারা ছিল তাদের সাথে কি আপনার কোনো কথা হতো? হ্যাঁ মানে লুকাইয়া লুকাইয়া ওরাই আমাকে মানে করতো, ডাক দিত। বলছিল 2 জন রোহিঙ্গা বলছিল। হুম। কি বলছিল তারা? তারা আর কি আমি কই থাকি, আমি কি কাজ করতাম, এগুলো আর কি জিজ্ঞাসা করতো। 2 জন? হ্যাঁ 2 জন। এর বাহিরে আর কেউ কথা বলেনি? বাহিরে বলতো, মানে আপনার কিছুদিন পর পর কি বললাম চেঞ্জ চেঞ্জ ওই 2 জন চেঞ্জ হয়ে গেতো, আবার 2 জন আসতো এরকম ভাবে। কতদিন কাটলো আপনার এখানে? আপনার আর কি যে জায়গায় প্রথম আমাকে রাখছিল ওই জায়গায় আমি 6 মাস ছিলাম। 6 মাস মানে এই 6টা ঘরের ভিতরেই? হ্যাঁ 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 6 মাস? 6 মাস ছিলাম। পরবর্তীতে আমি যখন একদম হাঁটাচলা করতে পারি না, তখন আমাকে ওরা ওই জায়গায় থেকে এক রাত্রে আর কি নিয়ে যায়। আপনার ওই জায়গায় 15 মিনিটের মতো হাইসে লাগে। পরে ওই জায়গায় হলো আপনার 10 ফিট বাই 3 ফিট আর কি, জানি একটু হাঁটাহাঁটি করতে পারি। কিন্তু প্রথম যে জায়গায় আমি ছিলাম, পরবর্তী যে জায়গায় আমাকে আনছে, এই জায়গায় কষ্টটা ওরা আমাকে বেশি দিছে। কেমন? যেমন আপনার আমাকে মানে একদম পাগলের মতো বানিয়ে রাখছে, আমি উঠতে পারি নাই। তারপরে নানান ধরনের ছাউন আসতো, এমনকি ওরা আমার সেক্সে সমস্যা করতো প্রচুর। এর জন্য আমাকে ঘুমাইতেও দেয় না ওরা।
আবার চোখ যখন আমি বন্ধ করি তখন দুই চোখ একাই খুলে যায়। এমনকি আপনি আমার চোখ যখন বাঁধা থাকতো, আপনি আমার সামনে এসে কথা বলবেন, আপনার ফেস অটোমেটিক আমার চোখের মধ্যে ওরা দিয়ে দিত। কিসের দ্বারা দিত আমি এটা জানি না। কারো কি পরিচয় জানতে পেরেছিলেন আপনি? কারোর সাথে কি কোনো কথা হতো আপনার? যারা আর কি আমাকে নিয়ে গেছিল তাদের, হ্যাঁ, না, যারা পাহারাদার তা ছিল। তারা মানে আইসাই বলতো কথা বলা নিষেধ, একা একাও কথা বলা যাবে না। শুধু মাঝে মাঝে আইসা বলতো কি কোনো সমস্যা আছে কিনা, মানে কোনো রোগ আছে কিনা, কারণ ওরাই তো দেয় ওইগুলা ঔষধ যা দিত ওইগুলা কোনোই কাজ হইতো না। এমনকি এমনও দিন গেছে আমি 10 লিটার করে পানি খেয়েছি, পানি ভিতরে যাওয়াও শেষ, আমার গলা আবার শুকানোও শেষ। আবার আপনার গরমের দিনে আপনার ফ্লোর যেটা আমরা শুই আর কি, ওইটা এতই গরম করে রাখতো চারোদিকে, মানে আমি 5 মিনিট 10 মিনিট পর পরই পানি দিতাম, তারপরে ওইটা আবার একদম গরম হয়ে উঠতো, আমাকে ঘুমাইতে দিত না। 7 দিন 8 দিন পর পর আমি ঘুম পারতাম, তারপরেও 3-4 ঘন্টার মতো ঘুমাইতে দিত, বেশি না। বাকি সময়টা কিভাবে কাটতো? বাকি সময় নামাজ পড়তাম, তারপরে আপনার বইসা থাকতাম, শুয়ে থাকতাম, মানে যেমনি ভালো লাগে কি করব। ওই দ্বিতীয় যে জায়গায় রাখছিল ওই জায়গায় একদম অন্ধকার, ওই জায়গায় রাখছিল। আর হইলো আর আমার সব থেকে কষ্ট দিছে আর কি রোজার মাসে রোজা থাকছি তখন বেশি কষ্ট দিছে। এমনকি আমি যখন নামাজ পড়ছি তখন ওরা ভাত নিয়ে এসেছে, ভাত নিয়ে এসে বলছে আর কি, গেটটা খুলে বলছে দ ভাত খা, তখন আমার নামাজ রাইখা ওদের ভাত ধরতে হইতো। মানে দিনের বেলা? হ্যাঁ, দিনের বেলা। মানে রোজা যে রাখতেন কিভাবে বুঝতেন? এটা কি ফজর নামাজের আজান শুনে বুঝতেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি ওনারা বলতেন যে এখন সেহরির টাইম বা না, এখন? আপনার হইলো ওই ওই জায়গায় আজান শোনা যেত আর কি, ওইটাই করে রাখতাম আর কি। ওরা ইফতার তারপরে সেহরি করাইতো। আচ্ছা, তো ওইখানে আপনার কতদিন কাটলো আপনার দ্বিতীয় বন্দিশালায়? দ্বিতীয় ওই জায়গায় আমার কাটছিল আপনার 3 মাসের মতো। তাহলে এখানে 6 মাস আর ওখানে 3 মাস, 3 মাস, 9 মাস। 9 মাস। বাট পরবর্তী যে দ্বিতীয় জায়গা যেটা, সেইখানে আপনার কষ্টটা বেশি ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই জায়গায় থেকে যখন আমার 9 মাসের মতো হয় তখন আবার আগের জায়গায় আমাকে নিয়ে আসে, যেখানে আগে আমাকে রাখছিল। তো ওই দিন রাত আবার আগের জায়গায় শুই, পরের দিন সকালে আমাকে ওরা আবার ওদের অফিস মানে ওদের রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর মানে আমাকে বলতাছে তোমাকে অনেক বড় বড় গোয়েন্দা সংস্থা খুঁজতেছে, তোমাকে নিয়ে মেরে ফেলবে। আর তোমার মা অনেক কান্নাকাটি করছে, এর জন্য মানে ছড়াছড়ি হয়ে গেছে, তোমাকে এই দেশে আর রাখা যাবে না, তোমাকে আমরা দেশের বাহিরে কিছুদিন রাখতে চাই। এই বইলা মানে আমাকে মানে এটা ওটা বুঝিয়ে আর কি আমাকে ইন্ডিয়া পাঠায় ওরা। আমরা সেই গল্পটা শুনবো। আপনার মা অনেক কান্নাকাটি করেছেন আপনার ভাইয়ের জন্য। আপনিও তো ছটফট করছিলেন যে আপনি যদি দেশে থাকতেন তাহলে আরও খুঁজতেন। মানে মনের ভিতরে তো এই ধরনের একটা আক্ষেপ ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি মনে করেন আমার এই প্রবাস থেকে চলে আসার একটাই কারণ, সেটা হলো আমার ছোট ভাই। যখন কিনা বাড়ির সবাই, আমার ভগ্নিপতি, আমার বোন, আমার আত্মীয় স্বজন সবাই যখন কিনা আপনার খুঁজে ওকে না পায়, তখন আমি হতাশ হয়ে যাই। এদিকে আমার মা অনেক কান্নাকাটি করে, অনেক। যখনই ফোন দেই তার কান্নার আওয়াজ ছাড়া আমি আর কোনো কিছুই পাই না। তখন আমি নিজেই চিন্তা ভাবনা করলাম, আমি এই টাকা পয়সা কামিয়ে কি করব? আমার ফ্যামিলি যদি ধ্বংস হয়ে যায়, আমার ভাই যদি না থাকে, ভাই হলো রক্তের বাঁধন, আমার ভাই যদি না থাকে, তাহলে আমি এই প্রবাস করে এই টাকা কামিয়ে আমি কি করব? আমার মাকে যদি আমি হারিয়ে ফেলি, অন্তপক্ষে তো আমার ভাইরে আমি যদি দেশে যাইতে পারি, আমি ভাইরে খুঁজতে পারবো, এমনকি আমার মায়েরে একটা আমি সান্ত্বনা দিতে পারবো। কবে চলে আসলেন দেশে? আমি হলো 2024 সালের আপনার 30শে আগস্ট আমি চলে আসি বাংলাদেশে। অলিউল্লাহ, আপনি বলছিলেন যে আপনাকে দ্বিতীয় বন্দিশালা থেকে আবার প্রথম বন্দিশালায় নিয়ে আসা হলো, তারপরে কর্মকর্তাদের সামনে হাজির করা হলো, তারপরে তারা কি বলল, কোথায় নিয়ে গেল আপনাকে? আর কি তারা আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে তাদের অফিসে আর কি আমাকে বলে মানে তোকে অনেক বড় বড় গোয়েন্দা সংস্থা খুঁজতেছে, নিয়ে মেরে ফেলবো। এর জন্য মানে আমার বাসায় থেকেও আম্মু অনেক চেঁচা মানে
কান্নাকাটি করেছে, মানে সেইটা বলে বলে তোমাকে এই দেশে রাখা যাবে না, তোমাকে দেশের বাহিরে কিছুদিন আমরা রাখতে চাই আর কি, আবার তোমাকে ব্যাগ নিয়ে আসো। পরে আমাকে আর কি এটা ওইটা বুঝিয়ে আর কি আমাকে ইন্ডিয়া যশোর দিয়ে আর কি পাঠায়। মানে তারা নিয়ে গেল কিভাবে? আপনি নিজেই গেলেন তাদের কথায়, নাকি তারা আপনাকে যশোর সীমান্ত পর্যন্ত নিয়ে গেল? না, তারাই আমাকে আর কি নিয়ে গেছিল। তারা যখন একটা হাইস গেছিল আর একটা আর কি ভিআইপি গাড়ি এরকম গেছিল, সাথে গেছিল। পরে আমাকে একদম বর্ডারে ওই জায়গায় তাদের আরো লোক আছে গোয়েন্দা আর কি, তাদের হাতে তুলে দেয়। পরে তারা আমাকে আর কি ইন্ডিয়ার ভিতরে এমন জায়গায় নিয়ে যায় যেখানে মনে করেন এই ঢাকা জেলার সমান একটা এরিয়া, এই এরিয়ার ছোট বড় বুড়া কানা ন্যাংরা সব গোয়েন্দা আমাকে যে এরিয়ায় আর কি নিয়ে ফেলায় ওরা। পরে ওই এরিয়ায় আর কি আমি 4 দিনের মতো আছিলাম, রাত দিন মিলা 4 দিন রাস্তায় শুয়ে আছিলাম। পরে ওইখানে আমি 4 দিন কোনো কিছুই খাইতে পারি নাই। দিনে যদি একটু পানি থাকতো তাহলে পানি খাইতাম, আর আমার এমন অবস্থা হয়ে যেত এই জায়গায় থেকে ওই জায়গায় হাঁটতে যাইতে পারতাম না, মনে হয়েছিল আমি তখনই ওই জায়গায় মরে যাব। কেন এটা মনে হলো বা এই অবস্থা তৈরি তো হলো আমাকে কেন? কেউ খাবার দেয় না, শুধু পানি ছাড়া আর কিছুই নাই আমার কাছে। তাহলে কেউ আপনাকে সন্দেহ করে নাই বা জিজ্ঞেস করে নাই আপনি কে, কোত্থেকে আসছেন, এখানে কেন? না, এইগুলা কোনো কিছুই করে নাই। মানে আপনি ওই দেশে চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই দেশের বাহিনীর হাতে যদি আপনাকে তুলে দেয়া হয়, তাহলে বাহিনী তো আপনাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আপনাকে অ্যারেস্ট করার কথা। হ্যাঁ, 4 দিন পর আমাকে আর কি ওরা অ্যারেস্ট করে। কোত্থেকে অ্যারেস্ট করলো? এটা হলো আপনার গোপালনগর থানা। ওদের কোন জেলায় পড়েছে এটা? ওইটা আমি সঠিক বলতে পারবো না, পশ্চিমবঙ্গে আর কি। পশ্চিমবঙ্গ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে সেখানে অ্যারেস্ট করার পরে কি বললো? অ্যারেস্ট করার পরে আমি মানে ওদের থানায় নিয়ে যাই। থানায় নিয়ে আমি এখানে যা যা ঘটছিল বাংলাদেশে সবই তাদের কাছে সত্য কথা খুইলাই বলি, কিন্তু তারা আমাকে আর কি ওই রকম কেস দেয় নাই, আনপাসপোর্টি কেস দিয়ে দিছিল। মানে অবৈধ অনুপ্রবেশের দায়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি স্ট্যাটাস দিয়েছেন, প্রচারণা চালিয়েছেন, এমন কোনো অভিযোগ তারা দেয়নি? না, তাদের কাছে ছিল কিন্তু তারপরেও তারা দেয়নি। কিসের জন্য দেয়নি ওইটা তো আমি আর বলতে পারবো না, তাদের মনে কি। তারপরে আপনাকে মানে থানায় এই মামলা দিল, হ্যাঁ। অবৈধ অনুপ্রবেশের মামলা দেওয়ার পরে কি হলো? দেওয়ার পরে ওই জায়গায় থেকে আমাকে তারপরে দিন আর কি 10টার দিক দিয়ে আপনার বনগা জেলে দিল আমাকে আর কি। প্রথম বনগা আপনার কোর্টে উঠাইলো, একটা রুম আছে ওই জায়গায় কিছুক্ষণ বসে আসলাম, ওই জায়গায় থেকে আর কি বনগা জেলে দিল। ওই জায়গায় আসলাম 4 মাসের মতো আপনার। আর ওদের ওদের জেলগুলো এরকম বেশিরভাগই রয় এজেন্ট মানে গোয়েন্দা দেওয়া বই রয়েছে, আসামি কম। না, তাহলে আপনি এটা দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন যে গোয়েন্দা দিয়ে ভরা জেলখানা, মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি? না, আমি তেমন কিছু বোঝাতে চাচ্ছি না, মানে আমার সাথে যেরকম ঘটছে, কারণ আপনার সাথে ঘটে না, আপনি বুঝেন না, বুঝতেছেন না, মানে আমার ওই জায়গায় কিরকম আর অত্যাচার করছে আর কি। আমার যখন আমি ইন্ডিয়ায় গেলাম তখন আমার মনে হইলো বাংলাদেশে যে ছোট্ট ঘরটায় রাখছিল এই ছোট্ট ঘরে আমি ভালো ছিলাম অনেক। মানে ওইখানে আপনার উপরে কি অমানবিকতা হয়েছে? ওরা মনে করেন আপনার মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক, তারপরে জাদু, তারপরে শয়তান জিন দ্বারা আর কি সমস্যা করতো। আচ্ছা। হ্যাঁ, আর ওই জায়গায় এমন একটা পরিস্থিতি, আপনার হিন্দুরা আর কি মুসলমানের বেশ ধরে লক্ষ 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 হিন্দু ওই জায়গায় রয়েছে, কিন্তু ওরা মুসলমান না। কিন্তু আপনার উপরে তো তারা কি কোনো শারীরিক নির্যাতন করেছে? হ্যাঁ, করেছে। যেরকম আমার পুরসাবের রাস্তায় আপনার দড়ি দিয়ে পাথর বেঁধে রাখছে, তারপরে আপনার এমন জায়গায় আমাকে শুইতে দিছে, ধরেন এই 2 পাশে টয়লেটের মাঝখানে ওদের লুকিয়ে আর কি পাগলের বেশ ধরে শুয়ে রাখছে। ওইখানে আর কি আমরা বিস্কুট ফাইলে হয়েছি 5 জন, তারা 2 জন 2 জনের মাঝখানে আমাকে শোয়াইছে। এমনকি টয়লেটের যে নোংরা ওইগুলো আমাদের সল্লাইছে, এমনকি আপনার ওই দোতলায় থেকে 2 তলার আবার টয়লেটের পাইপ ভাঙা। ওরা যখন টয়লেটটা করতো তখন ওই জায়গায় আমরা যে জায়গায় শুইতাম ওই জায়গায় হইলে জ্বালানা আছে, ওই জ্বালানাতে ছিটতে ছিটতে আর কি শরীরে আসতো। এমনকি ওরা আমাকে এক উক্তও নামাজ পড়তে দেয়নি। আমি কি করতাম, আমি রাস্তা দিয়ে হাঁটতাম আর নামাজ পড়তাম, মানে আমাকে উজু ডাবু করতে দেয়নি ওরা এরকম। মানে জেলখানার ভিতরেই? হ্যাঁ, জেলখানার ভিতরে। আচ্ছা, তাহলে আপনাকে কোর্টে তুলতো না? আপনার হ্যাঁ। বিচার হয়নি? কোর্টে আমাকে তুলতো আর কি 15 দিন পর পর এরকম।
কোর্টে তুলতো আমাকে। কতদিন পরে আপনার বিরুদ্ধে রায় হলো? কি রায় হলো? রায় হয়েছে মানে 2 মাস পরে রায় হয়েছিল, মানে আমাকে আনপাসপোর্ট মানে বিনা পাসপোর্টে ইন্ডিয়ায় ঢোকার কারণে আমাকে আর কি 4 মাসের সাজা দেয়, আর হইলো 2 মাস অনাদায় মানে 2,000 টাকা। 2,000 টাকা যদি আমি না দিতে পারি তাহলে আরও 60 দিন আমাকে খাটতে হবে, কারণ আমার কাছে তো টাকা নাই, তখন আমি কি করব আমার। তারপরে যখন ওই জায়গায় 4 মাস হয় তখন আমাকে ওই জায়গায় থেকে দমদম জেলে ট্রান্সফার করে। তারপর? তারপর দমদম জেলে আমি 3 মাস 3.5 মাসের মতো ছিলাম ওই জায়গায়। তারপর ওরা এবার আমাকে পুষব্যাক আর কি বিয়ে, প্রথম ওই জায়গায় থেকে আপনার এক থানার পুলিশ আসে, পুলিশের হাতে দেয়া দেয়, তারা আমাদের একদম বর্ডারে। মানে আপনি 6 মাস জেল খাটলেন ওখানে? হ্যাঁ, ওই ওই জায়গায় 6 মাস না আর কি 7.5 মাসের মতো। 7.5 মাস। প্রথম 1.5 মাস হলো যে আপনার বিচার শুরু হয় নাই, 1.5 মাস হলো বিচার হলো, প্রক্রিয়া দিন ছিল। তারপরে আপনার জেল হলো 4 মাসের আর 2,000 টাকা জরিমানা হলো। তাহলে 6 মাস, পরবর্তীতে আরো 6 মাস জেল খাটলেন, অর্থাৎ 7.5 মাস আপনি জেল খাটলেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে ওই জায়গায় থেকে আমাকে আপনার বর্ডারে কিছু পুলিশ আসে, পুলিশের কাছে আমাদের দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর ওরা আবার আমাদের বিএসএফ এর ক্যাম্প অনেক দূরে 12 ঘন্টার মতো আর কি যেতে লাগছিল। পরে ওই জায়গা থেকে ওরা আমাকে বিএসএফ আপনার ওদের হেডকোয়ার্টারে নিয়ে যায়, ওই জায়গায় থেকে পরে আমাদের পার করে দেয় এক মাঝির ধারা। কোথায় এটা? কোন সীমান্তে? ওই সীমান্ত আর কি, তার সাথে চাঁপাই নবাবগঞ্জ আছে, ওইদিকে কাছাকাছি কোনো এরিয়া দিয়ে এগুলো। প্রথম কখন বাংলাদেশে ঢুকলেন আপনি, কোন সময়টাতে? রাত 1টার দিক দিয়ে, মানে 12টার দিক দিয়ে আমাদের প্রস্তুত করে, আর তারপরে আর কি ওরা আমাদের একটা নদী পার করিয়ে দেয়। তারপর ওই জায়গা থেকে আমরা হাঁটতে 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 10 কিলোমিটার মতো হাঁটতে হাঁটতে আপনার একটা রেল স্টেশনে যায় বসি। পরে ওই জায়গায় থেকে আমার লগে আরো 13 জন দিছিল, ওদের লোকই আর কি আসামি সাজে ওদের লোক দিছিল। ওরা একে একে ঝগড়া করে ওরা চলে যাইতো। পরে যখন আমি সকাল হয় তখন আর কি আমি ভাবলাম, আমি অনেক 2 দিন ধরে না খাওয়া ছিলাম, ভাবলাম আর কি এখন রাস্তায় থাকলেও কেউ খেতেও দেব না, ইও করবে না, এর জন্য ভাবলাম ওরা আবার থানায় যায় যোগাযোগ করি, হয়তো আমাকে কোনো জেলে দিতে পারে, তাও তো খাবারটা একটু পাবো খেতে। এর জন্য এই উদ্দেশ্য নিয়ে আমি আর কি থানায় চলে যাই। আপনি বাংলাদেশে ঢুকলেন? হ্যাঁ, বাংলাদেশে ঢুকে তারপরে আপনি হলো থানা খুঁজলেন? বাংলাদেশে ঢোকার পর আর কি রেল স্টেশনে বসে আছিলাম, তারপরে থানা খুঁজছি সকাল যখন হয়েছে। থানা ঢুকার পরে থানা পুলিশ কি বললো আপনাকে? থানা পুলিশ আপনার এসপি স্যারের সাথে কথা বললাম, পরে সে একটা টোকেন দিয়ে তার নাম্বার লিখে আর কি একটা ঠিকানা লিখে আমাকে কিছু টাকা দিয়ে বললো আরেক জায়গায় ফাঁড়ি আছে, ওই ফাঁড়ি রোহনপুর ফাঁড়ি এরকম, মানে ওই ফাঁড়িতে পাঠাইলো। পরে ওই জায়গায় এক এসআই স্যারে বললো মানে আমাকে গাড়িতে উঠিয়ে দেবার, কিন্তু সে তা করলো না। আর সে কন্ট্রোল রুমে ফোন দিয়ে তারপরে কন্ট্রোল রুমের নাম্বার, তারপরে আমাদের চেয়ারম্যানের নাম্বার, এগুলার নাম্বার নিল। পরবর্তীতে আমারও আবার ভাইয়ের নাম্বার মুখস্থ ছিল, আমার ভাইয়ের নাম্বার আমি দিলাম। পরবর্তীতে যোগাযোগ করে তারপরে আমাকে আর কি নিয়ে আসে আমার ভাই, দুলাভাই, খালাতো ভাই। পুলিশ কাকে ফোন দিল ওবায়দুল্লাহ? আপনাকে না আপনার মাকে না আপনার ওয়াইফকে? কি প্রথম ফোনটা কি পাইলেন? প্রথম ফোনটা আমি দুপুরের দিকে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্টের জন্য শুইছি, তখন আমার ফোনে একটা ফোন আসে। সেটা কখন? এটা প্রায় 12:30 নাগাদ আপনার আমার ফোনে একটা ফোন আসে, কিন্তু আমি ফোনটা ধরতে পারি না, চোখে ঘুম ছিল, ধরতে পারি নাই। পরবর্তীতে আমি ফোনটা ব্যাক করছি, আমি নিজেই ব্যাক করছি। ব্যাক করার পরে আমাকে বলে, আমি রোহনপুর ফাঁড়ির থেকে বলতেছি, এসআই ফজলে বাড়ি, আপনার নাম কি? আমার পুরো নাম জিজ্ঞেস করে, আমার ঠিকানা জিজ্ঞেস করে, তারপরে আমার ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করার পর যখন কিনা সব কিছু তার সাথে মিলা যায়, তখন সে আমাকে বলে, আপনার ভাই আমাদের হেফাজতে আছে, আপনি ইমার্জেন্সিভাবে রাত 8টার ভিতরে আপনি চলে আসবেন। ওকে গাড়িতে উঠিয়ে দিতে বলছিল, কিন্তু আমি উঠিয়ে দেইনি। ওর মানসিক অবস্থা, ওর শারীরিক অবস্থা খুব একটা ভালো না, যার কারণে আমি সাহস পাইনি। তো আপনারা চলে আসেন, আপনারা তারপরে ওকে নিয়ে যান, আপনাদের হেফাজতে নিয়ে যান। তখন
আমি চিন্তা করলাম এরকম তো অনেক দুষ্কৃতিকারী আছে, ফোন দিয়ে অনেক হেনস্থা করে। তখন আমি ফোন দেই, আমার চাচাতো ভাই আছে, সে পুলিশের এসআই, তাকে ফোন দেই। ফোন দেওয়ার পরে তাকে নাম্বারটা দিই। আমি বলি, ভাই একটু নাম্বারটা দেখো, রহমতুল্লাহর বিষয়ে কথা বলতেছে, সে নাকি তার কাছে আছে। পরে সে নাম্বারটা নেয়, সে তার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে আমাকে সে বলে, তুমি ইমার্জেন্সি ভাবে চলে যাও, এটা সত্য। তাহলে রহমতুল্লাহ আপনার সাথে কি আপনার ছোট ভাই রহমতুল্লাহর কথা বলিয়ে দেয়নি? না, তখনও আমাকে কথা বলিয়ে দেয়নি। আপনি কথা বলতে চাননি? না, আমি কথা বলতে, সে আমাকে বলছিল আমি একটু বাহিরে আসছি, আমি টহলে আছি, আমি ওর কাছে গেলে পরবর্তীতে কথা বলিয়ে দিব, এই কথা বলছিল। পরে যাই হোক, যখন কিনা আমার চাচাতো ভাইকে দিয়ে যখন কিনা আমি ভেরিফাই করে যখন কিনা পাইলাম এই হয়েছে আমার ভাই ওই জায়গায় আছে, তখন আমি আর করিনি। তখন আমি আমার ভগ্নিপতি, তারপরে আমার আর দুই ছোট ভাই, এই এডিতে মিলা আমরা টোটাল 4 জন চাঁপাইনবাবগঞ্জ চলে যাই। কি অবস্থায় যে তাকে পেলেন আপনার ছোট ভাই রহমতুল্লাহকে? তখন ওকে যে পেলাম, আপনার আমাদের থানার বাহিরে দাঁড়া করালো। দাঁড়া করানোর পরে ওকে ডাকলো। ওকে ডেকে আনার পর ওকে আমাদের কোনো কথা বলতে দিল না। ওকে জিজ্ঞেস করলো, এদের কাউকে চিনো নাকি? যখন আমার কাছে আসলো, আসার পর ও বললো, এটা আমার ভাই, এটা ভাই। আর আর আমার বোন জামাই আসিল, আসিল, মানে ওইরকম ভাবে ওই সময় চিনতে পারে নাই। কিন্তু একটু পরই যখন কিনা কথাবার্তা ওর সাথে বললাম, ঠিক আছে, তখন ইনশাল্লাহ ওদের দুজনকেই চিনছে, তিনজনকেই চিনছে। আপনি বলছিলেন যে আপনার ভাই মানসিকভাবে বিপর্যস্ত, এখন তার অবস্থা কি? আমরা ট্রিটমেন্ট করতেছি। আমরা এই 1 সপ্তাহ আগে ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। সে কিছু ওষুধ দিয়েছে, এমনকি কিছু চেক আপ করানোর জন্য, পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য কিছু টেস্ট দিয়েছে। ওইগুলা আমরা টেস্টগুলা করছি, কিন্তু ওই রিপোর্টগুলো এখন তোরই বাহির হয় নাই। ওই রিপোর্ট নিয়ে আমরা সামনের সপ্তাহে ওই ডাক্তারের সাথে আমরা দেখা করব। এমনকি আমাদের বিপদের সময় এই যাদের কথা না বললেই চলে না, এক হলো সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রচুর হেল্প করছে। আর ওই দুঃসময়ে স্বৈরাচারের আমলে তখন কেউ আমাদের পাশে দাঁড়াইতে সাহস পায় নাই। তখন আপনার একমাত্র এই মায়ের ডাক সংস্থা আর হলো এই অধিকার, এই দুইটা সংস্থা আমাদের, ওরা প্রচুর হেল্প করছে। ওদের কথা না বললেই হয় না আমাদের, ওদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ। কেমন আছেন এখন? কি মনে হচ্ছে আপনার কাছে? এখন মানে যখন বাসায় এসেছিলাম তখনকার চেয়ে এখন মোটামুটি একটু ভালো আর কি। এখনও যদি আমি কথা বলতে চাই, মানে বেশি একটু কথা বলি, আমার মাথা গরম হয়ে যায়, মানে কথা বলতে পারি না ওরকম। মানে এতটা মানসিক চাপের মধ্যে ছিলেন, মানে এতটা নির্যাতনের মুখে আপনাকে ফেলে দেওয়া হয়েছিল? ওরা মনে করেন আমাকে এমন কোনো সেকেন্ড, এমন কোনো মিনিট নাই যে আমাকে কষ্ট না দিছি। এমনকি ঘুমাইছি তখন মানে ঘুমেও থাকছি, এমনকি ওরা যে আমার আশেপাশে আসতেছে এটাও মানে। কার কথা বেশি মনে হতো আপনার এই দীর্ঘ 16 মাসে? মানে ওরা আমাকে 2 মাস পর্যন্ত আর কি করছিল, আপনার 2 মাস পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতো, তারপরে আর কোনো জিজ্ঞাসাবাদ করতো না। আপনার পরিবারের মধ্য থেকে কার কথা বেশি আপনার মনে হতো? মার কথা মনে হইতো, তারপরে ভাই আছে, কারণ মা তো শুধু, আমি এসে পড়েছি, মা বাসায় তো একাই, কোনো পুরুষ মানুষ নাই, ভাই হলে বাহিরে, তো এটা টেনশন হইতো কি করতেছে না করতেছে। অথচ আপনাকে তো খুঁজে মরছিল তারা। হ্যাঁ, এই যে আপনার ভাই ফেরত আসলো, আপনি বলছিলেন যে এর চেয়ে সুসংবাদ আর আপনাদের জীবনে হয়নি, আসেনি। হ্যাঁ, এটা যেমন সত্য, আপনার ভাইকে যারা গুম করলো, দীর্ঘ 16 মাস দেশে এবং দেশের বাহিরে বন্দি করে রাখলো, এখন এই মুক্ত বাতাসে আপনার ভাই এসছে, আপনি দেশে বাইরে থেকে চলে আসছেন, কি প্রতিকারটা চাইবেন? আমার প্রতিকার একটা, আমার ভাই চলে আসছে, ঈদের মধ্যে আর কি আনন্দ, তার চেয়ে বেশি আনন্দে আছি আমি।
আমার ফ্যামিলি তার চেয়ে বেশি আনন্দে আছে আমার ভাইকে ফেরত পাওয়ার জন্য। তবে আমার একটাই অনুরোধ, সরকারের কাছে আমার একটাই দাবি, এইরকম যারা গুম খুন হয়েছে এদের এই গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি, বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। ভবিষ্যতে কেউ যেন এইরকম হয়রানির শিকার না হয়, কারো মায়ের বুক জানি খালি না হয়, কারো ভাই জানি না হারা হয়। আমার সরকারের কাছে এটাই আমার সবচেয়ে আপনারা বড় চাওয়া। আইনগত প্রক্রিয়ায় যাবেন কিনা, মামলা করবেন কিনা? অবশ্যই যাব, অবশ্যই আমরা যাব। কারণ হলো আমার আজকে যদি আমি ছাড় দেই তাহলে ওরা অনেক বড় কিছু করে ফেল দিবে, এর চেয়ে বড় কিছু করার চেষ্টা করবে। এই দেশ আমার, এই দেশ আমার, এই মাটি আমার, এই বাড়ি আমার। এই দেশে একটা সরকার একটা মনে করেন একটা কাজ করছে, ওই কাজটা সবার চোখে কিন্তু একরকম ভালো লাগবে না। তে একটা নিউজ করে, একটা কাজ করে আমার অর্থাৎ আপনারা আইনগত প্রতিকার নেবেন। অবশ্যই আমরা আইনগত প্রতিকার নেব আমরা তাহলে শেষ করি আজকের মতো। ইনশাআল্লাহ। জি দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ যারা আয়নাঘরের ভিকটিম ছিলেন, বন্দী ছিলেন, তাদেরই একজন আমাদের আজকে রহমতুল্লাহ এবং তার ভাই ওবায়দুল্লাহ তাদের যে যন্ত্রণা এবং কষ্টের কথা তুলে ধরলেন। আমরা আগামী পর্বে, আগামী শনিবার অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।